নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। প্রতি রবিবারের বিশেষ অনুষ্ঠান সোজা কথা নিয়ে আপনাদের সঙ্গে আমি দিব্যেন্দু সরকার। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী অচিন্ত কুমার কুণ্ডু। নমস্কার। আমরা আজকে ঘরোয়াভাবে খোলামেলাভাবে আমরা অচিন্তবাবুর সঙ্গে নানান বিষয়ে আলোচনা করব, যেটা আপনাদের শুনে হয়তো ভালো লাগবে। তার আগে আমি অচিন্তবাবুর পরিচয়টা একটু বলি। উনি আরামবাগে মানুষ, আরামবাগী বর্ন অ্যান্ড বট আপ, মানে আরামবাগী জন্ম, আরামবাগী তিনি মানুষ হয়েছেন। ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি ডাক্তার হরিমোহন কুণ্ডু, আরামবাগের প্রখ্যাত ডাক্তারবাবু, তার ছেলে, এবং মা গীতারানী কুণ্ডু বিশিষ্ট সমাজ সেবিকা। তিনি বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ান এবং মা এবং বাবা দুজনেরই যে জিনগত যে গুণ পুত্র পেয়েছেন এবং বিভিন্ন সময় তারা মানুষের পাশে থাকেন। আমরা সেইভাবেই বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করবো আজকে সোজা কথা অনুষ্ঠানে। আচ্ছা অচিন্তবাবু, আপনাকে প্রথমেই বলি যে এই যে কিছুদিন আগে মানে 8ই নভেম্বর যে নোট বাতিল হলো, এটা বিশাল একটা আশ্চর্যজনক ঘটনা বলে মনে হয় আমাদের জীবনে। এই নোট বাতিল নিয়ে প্রথম আপনাকে প্রশ্ন করব যে আপনাদের ব্যবসায় কিভাবে প্রভাব পড়েছে এবং আপনারা এটা কীভাবে সফল হলেন? কারণ আপনারা একটা বিশালভাবে কর্মকাণ্ড করেন। আপনার মিল আছে, রাইস মিল আছে, সেখানে অনেক লোক কাজ করে, তাদের বেতন দিতে হয়, তাদের পরিচালনা করতে হয়, জিনিস আদান প্রদান করতে হয়, বহু টাকার খরচা, লেনদেন হয়। তা আপনারা কীভাবে এটা ওভারকাম করলেন? প্রথমেই বলি, আমাদের এই নোট বাতিলের ব্যাপারটা যেদিন মোদী সরকার ঘোষণা করলেন, মানে আকাশ থেকে যেমন মেঘ ভেঙে পড়লে যেরকম মানুষের মাথায় হট করে পড়ে গেলে যেরকম হয়, সেরকমই আমাদের অবস্থা হয়েছিল। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যেভাবে লড়াই করলেন, সেইভাবে যদি প্রত্যেকটা রাজ্যের অনেক মুখ্যমন্ত্রীরা যদি লড়াই করতেন, আমার মনে হয় এটা নিয়ে অনেক কিছুই হতো। মোদী সরকার ভেবেছিলেন বা নরেন্দ্র মোদী ভেবেছিলেন যে এটা করলে বিরাট একটা দেশের কালো টাকা উদ্ধার হয়ে যাবে, বিরাট একটা ব্যাপার হয়ে যাবে, উনি একদম স্বর্গে বসবাস করবেন এরকম ভেবেছিলেন। কিন্তু আমাদের ব্যবসায়ের দিক থেকে আমরা প্রথম আমাদের যারা লেবার, তাদের ধরুন তাদের যে মাইনে, সেই সামান্য মাইনের টাকাটা আমরা দিতে পারছিলাম না। তারা কি খাবে এবং তারা কি টাকা তাদের বাড়ির লোককে দেবে, বা ম্যাক্সিমাম লেবারই আমাদের লোকালও আছে, বাইরেরও আছে, তাদের বাড়িতে তারা কি টাকা পাঠাবে, এটা নিয়েও তারাও খুব চিন্তায় ছিলেন। আজকে ধরুন একটা চাষি, তাদের ম্যাক্সিমাম চাষি গরিব মানুষ, সেই গরিব মানুষ, তাদের মোদী সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্ট করে দিলেন না, অথচ তাদেরকে বলছে তোদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তারা মানে অথই জলে পড়ে আছে, এখনো পড়ে আছেন। আমি বলবো আমাদের দিদি মুখ্যমন্ত্রী যে ব্যবস্থাটা করেছেন বা যেভাবে এখনো লড়াই করছেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। এবং ওই রকম মুখ্যমন্ত্রী আমার মনে হয় সারা ভারতবর্ষে যদি আরো 2-4 জন থাকতেন, আমাদের মনে হয় আরো ভালো হতো। তাহলে কি আপনি বলছেন যে নেতিবাচক প্রভাব পড়েছে? হ্যাঁ, পড়েছে। ইতিবাচক নেই, খুব নেতিবাচক প্রভাব পড়েছে এবং এখনো পড়ছে। আজকে একটা চাষি, সে ধান বিক্রি করতে ভয় পাচ্ছে, কারণ সে ভাবছে তার অ্যাকাউন্টে টাকাটা যাবে কিনা। এবং সবচেয়ে বড় কথা, কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের রাজ্যকে টিপে ধরছে, কোনোভাবেই মানে তাদেরকে যে দিদি কোত্থেকে টাকা বা আমাদের খাদ্যমন্ত্রী টাকাগুলো এনে তাদের হাতে দেবেন, এটাও একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে সব জিনিসটা গোলমেলে একটা ব্যাপার চলছে। এটা কিভাবে যে সলভ হবে, এটা আমিও বুঝতে পারছি না, বা আমাদের ব্যবসাদাররাও বুঝতে পারছেন না। একটা ছোট ব্যবসাদার, তিনিও অথই জলে পড়ে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা ব্যবসায়ী, আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেছেন, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমজনতার সঙ্গে কথা বলেছি। হয়তো লাইন দিয়ে তাদের টাকা তুলতে হয়েছে, বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়েছে, তাতেও কিন্তু তারা এক বাক্যে স্বীকার করেছে যে না, নোট বাতিল যে সিদ্ধান্ত, সেটা স্বাগত জানাচ্ছি এবং আমাদের অসুবিধা হচ্ছে ঠিক কথাই, কিন্তু এটা ঠিক আছে। আপনারা কি বলছেন? আমার মনে হয় যিনি বলছেন কথাটা, তিনি পাবলিক, মানে একজন নয়, কিন্তু পাবলিক বলছেন, যে পাবলিক বলছেন তিনি হয়তো 10 টাকা, 20 টাকা, 100 টাকা হলেই তার সংসার চলে যাবে, বা অনেকেই তো মজা দেখার জন্য অনেক কিছু করেন, কিন্তু জগৎটা যে অনেক বড় সেটা কিন্তু উনি দেখছেন না। ধরুন আমার কাছে আমার রাইস মিলে 100 জন লেবার কাজ করে, কিন্তু 100 জন লেবারের তাদের যে দৈনন্দিন পয়সাটা দেয়া, বা একটা রাইস মিল চলতে গেলে যে ধান কেনা, তার যে পরিসংখ্যা বা চাষিকে যেভাবে পেমেন্ট করা, সেটার ক্ষেত্রে ধরুন আমি আগে 50,000 টাকা মাসে পাচ্ছিলাম এই সপ্তাহে, এখন আমি 1 লাখ টাকা আমি আমার
কারেন্ট অ্যাকাউন্টে তুলতে পারছি, তাতে আমার কি হবে, এক গাড়ি ধান কিনতেই হিমশিম খেয়ে যেতে হচ্ছে। তারপর সব ব্যাপারটাকে উনি বলতে চাচ্ছেন চেকে পেমেন্ট করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওনার আগে ভাবা উচিত ছিল যে যাকে আমি চেকে পেমেন্ট করব সেই ভদ্রলোকের অ্যাকাউন্ট ব্যাংকে আদৌ আছে কিনা। জঙ্গলমহলের কথাই বলছি, ম্যাক্সিমাম ধানটাই তো বাঁকুড়া, বর্ধমান এবং মেদিনীপুর থেকে আসে। ধরুন বাঁকুড়ার একটা চাষি, সে জঙ্গলমহলে থাকে, হ্যাঁ, মোদী সরকার কোনদিন জঙ্গলমহলের ভিতরে মানুষকে দেখেছেন, তাদের দুঃখ দুর্দশা দেখেছেন? আমাদের দিদিই দেখেছেন। আজকে দিদি তাদের ঘরে ঘরে উনি যাচ্ছেন, উনি সমাজসেবক পাঠাচ্ছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো যে নেই সেটা কিন্তু মোদী সরকার জানে না। তার ফলে তারা ধান বিক্রি করতে ভয় পাচ্ছে, তারা অভাবে, মানে তাদের অভাবটাই রয়ে যাচ্ছে। মানে এগুলো ভাবা উচিত। মানে আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে করে দেখছেন যে এটা নেতিবাচক পড়ছে। হ্যাঁ। যাই হোক, আমরা প্রথমে নোট বাতিল নিয়ে একটা গুরুগম্ভীর করলাম। এবার আমরা দেখব যে অচিন্ত্যবাবুর মানে আরামবাগের ব্যাকগ্রাউন্ড কি, ওনার কালীপুরের উনি বাসিন্দা, ওনার এই আপনি যে অচিন্ত্য কুণ্ডু হয়েছেন, তো এর পেছনে অচিন্ত্য কুণ্ডু হতে আপনার কি পরিশ্রম লেগেছে, বা আপনার কি বাবা পরিচয় কি আপনি পরিচিত, না মায়ের পরিচয় পরিচিত, নাকি আপনি অচিন্ত্য কুণ্ডু? আমার বাবা মায়ের পরিচয়টা তো আসল পরিচয়। আমার বাবা ডাক্তার হরিমোহন কুণ্ডু। ওনার কাছে গল্প শুনেছি, ওনার মানে খুবই ছোটবেলায় বাবা মারা গেছেন। তা উনি ধীরে সুস্থে, মানে কি বলবো, লোকের ঘরে একরকম কাজ করার মতন করেই উনি পড়াশোনা করেছেন। এবং সবচেয়ে বড় কথা, ডাক্তারি উনি যখন পড়েন, ওনার মুখে আমি গল্প শুনেছি, ডেলি দুবেলা লোকের হোটেলে জল তুলে দিতেন, সেই ভদ্রলোক ওনাকে দুমুঠো ভাত দিতেন। এবং যখন ফাইনাল পরীক্ষা দেন, তখন ওনার ফাইনাল পরীক্ষা দেওয়ার পয়সা ছিল না, তা উনি গায়ের রক্ত বিক্রি করে লাইনে দাঁড়িয়ে দিয়েছিলেন। ওইটা ওনার কাছে গল্প শুনে আমার খুবই, মানে গরিবের কি জ্বালা সেটা আমি বুঝেছিলাম। তারপরে আমি আমার মায়ের দিক থেকে দেখেছি, আমার মা গীতারানী কুণ্ডু, উনি মানে নিজের ভাতটাও আমি দেখেছি, যখন কোনো হয়তো ভিখারি ভিক্ষে করে 3টে কি 3:30 সময় আসতেন, উনি নিজের ভাতটা উনি নিজের হাতে দিয়ে, এবং মানবিকতার দিক থেকে। এবং আমার কাকা ব্রজমোহন কুণ্ডু, উনিও তখনকার দিনে MA পাস, উনিও কিন্তু মাথায় করে বই বিক্রি করে বহু কষ্ট করে, মানে আমাদের ফ্যামিলিটাই টোটাল খুবই দুঃখ দুর্দশার দিন ছিল। তা আমি সেইটা দেখে আমার মনে হয়েছে যে কালীপুরে আমাদের মানে এখন 19টা ওয়ার্ড, সবচেয়ে মানে দুঃখ দুর্দশায় ভরা হচ্ছে আমাদের কালীপুর 18 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ড। তবুও আমি বলবো, এখন বর্তমানে আমাদের চেয়ারম্যান সাহেব স্বপন নন্দী মহাশয় এবং ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী মহাশয় এবং আমাদের MLA কৃষ্ণচন্দ্র সাদরা মহাশয়, হ্যাঁ, ওনারা যথেষ্টভাবে কালীপুরের দিকে নজর দিয়েছেন। এবং সর্বোপরি আমি আমার গুরুদেবই বলবো, আমার তপন দাশগুপ্ত, ওনার কাছে আমি প্রচুরভাবে উপকৃত, এবং উনি আমাকে ছেলের মতো, ওখানে বলবো ভাইয়ের মতন ভালোবাসেন। ওনাকে আমি, মানে উনি আমার প্রণাম্য লোক। তো দেখেছি কালীপুরে যে কোনো একটা অনুষ্ঠান হলে ওনাকে ডাকলে উনি আসেন, এবং উনি আমাদের স্বপন বাবুকে বা কৃষ্ণবাবুকে বলে যান যে এই ওয়ার্ডগুলো অন্তত দেখতে, কারণ কালীপুরের 80% নয় 90% মানুষ গরিব, তাদের পাশে দাঁড়ানো। এবং সবচেয়ে বড় কথা, এখন দেখছি মানে কালীপুরের রাস্তাঘাট থেকে এখন এই যে মানে ঘর বাড়ি বা পরিকাঠামো বা এই যে পায়খানাগুলো যে সরকার থেকে হচ্ছে, হ্যাঁ, স্বপন নন্দী মহাশয় এবং রাজেশ চৌধুরী ওনারা খুবই কালীপুরের দিকে নজর দিয়েছেন। এবং কালীপুরের যারা দুজন আমাদের কাউন্সিলর আছেন, কৃষ্ণ এবং প্রদীপ, আমাদের 12 নম্বরে কৃষ্ণ বারিক এবং প্রদীপ সিংহ রায় 18 নম্বরে, আমার 12 নম্বরে ওয়ার্ডে আমার দেখেছি, মানে ওখানে ওদের যারা মানে ওরাও খুব কঠোর পরিশ্রম করছেন। কালীপুরের মানে বাড়িতে বাড়িতে পিচের রাস্তা, মানে সিমেন্টের রাস্তা চলে গেছে, যেটা মানে খুবই, এবং প্রত্যেকটা রাস্তায় আলো জ্বলছে। আগে যেমন মানুষ সন্ধ্যেবেলা কালীপুরে রাস্তায় বেরোতে পারতেন না, এখন কিন্তু কালীপুরের মানুষ স্বস্তিতে আছেন, এবং তারা নিজের কথাটা বলবার একটা ক্ষমতা কালীপুরের মানুষ অর্জন করেছে। এটার জন্য আমি স্বপন নন্দী বা আমাদের পুলিশ প্রশাসন আমাদের যে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা আসছি। পরের প্রশ্ন হচ্ছে, আপনি যে সমাজ সেবক বলছেন, আপনি সমাজে মানুষের পাশে কিভাবে থাকেন, কেন থাকেন, কখন থাকেন, বা সারা বছর কিভাবে তাদের পাশে থাকেন, এটা নিয়ে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির
নিয়ে সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন নিউজ 7 দিন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা যে সোজাগাতা অনুষ্ঠানে আছি, যে অচিন্ত্য কুণ্ডু, ব্যক্তিগত অচিন্ত্য কুণ্ডু, ব্যবসায়ী অচিন্ত্য কুণ্ডু এবং সমাজসেবক অচিন্ত্য কুণ্ডু, তিনি কিভাবে মানুষের পাশে থাকেন এবং কেন থাকেন, তার কি এটা মানে হৃদয়ের ব্যাপার নাকি চাপে পড়ে করেন, সেটা আমরা দেখব তার সেই পিছনের কারণগুলো। আপনি সমাজসেবা বলতে আপনি কি করেন? আমি তো ব্যবসা করি, কিন্তু সমাজসেবার ব্যাপক বলতে গেলে আমাদের কালীপুরে বললাম আপনাকে প্রথমেই যে 90% মানুষ গরিব মানুষ, তাদের পাশে থাকাটা আমি নিজেই একদিন ভাবলাম যে এদের কাছে থাকাটা খুবই প্রয়োজন। কারণ এদের অ্যাকচুয়ালি আমাদের কালীপুরের আগের যে পরিবেশ ছিল সেখানে ছেলেরা একটু নেশাগ্রস্ত হয়ে পড়তো, তো তাদের ফ্যামিলির মেয়েরা খুবই অসহায় এবং তাদের যে রোগ জ্বালা বা তাদের জন্য কিছু করা দরকার, আমি এটা মনে করলাম। মানে সবটা হচ্ছে গরিবানা, সবটাই গরিবানা। প্রথমত আমি হসপিটালটা দেখতাম, হসপিটালে যাদের রাত ভিড়, যে ধরুন 12টায় বাজুক, 1টায় বাজুক, 2টায় বাজুক, আমি নিজের গাড়ি চালাতে জানি। হ্যাঁ, এবং প্লাস আমি তাদেরকে নিয়ে হয়তো কাউকে কলকাতা নিয়ে যেতে হবে বা বর্ধমান নিয়ে যেতে হবে বা আরামবাগে ভর্তি করতে হবে, সেগুলোর ব্যবস্থা করতাম, এখনো করি। কিন্তু ঘটনা হচ্ছে সবচেয়ে বড় কথা যে তাদের যে মুখে অন্ন তুলে দেওয়া বা তাদের সাংসারিক যে ব্যাপারগুলো, তারা এত মেয়ের বিয়ে দিতে পারছে না, সেইগুলো মুখে হাসি ফোটানো, সেইগুলো চেষ্টা করি। আর আমি সবচেয়ে বড় কথা, আমি নিজেই এটা বলতে আমার খারাপ লাগছে, আমি যা করেছি কোনোদিন মানে পত্রিকা বা কোনো সাংবাদিককে দেখে সেটা ফলাও কোনোদিন করিনি। হ্যাঁ, সেটা আমরা জানি। হ্যাঁ, কারণ আপনার যে এই যে প্রচারের পিছনে থাকা, প্রচারের পিছনে থেকে আপনি নেপথ্য ভূমিকা গ্রহণ করেন, এটা কিন্তু অনেক মানুষের থাকে না। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি যে আপনি নেপথ্যে থেকে সমাজে মানুষের কাছে আছে, এটা কিন্তু একটা মানবিক ব্যাপার, যা অন্য মানুষের মনে থাকতে হয়তো অনেক কম আছে, অনেকে আছে হয়তো, কিন্তু আমরা চাইছি সেই সব মানুষকে নিয়ে এসে আমরা বিভিন্ন প্রোগ্রাম করবো। কারণ আপনাকে চেনাতে হবে মানুষ হিসেবে আপনি কীরকম। তো সমাজসেবা বলতে আপনি কি করছেন? কালীপুরে আমাদের প্রতি বছরই ভীষণ বন্যা হতো আগে, এখন একটু কমেছে, কারণ বাঁধ টাঁধগুলো অনেক কাজ করেছেন আমাদের দিদি। তো আমাদের দেখলাম যে আমাদের কালীপুরে একটা শ্মশানের খুব প্রয়োজন। কারণ রাত এমন একটা দিন এলো, দেখলাম 7 দিন পর বৃষ্টি হলো, একটা ছেলে কালীপুরে মারা গেল, তাকে পুরানোর কোনোভাবে ব্যবস্থা নেই। এবারে তাকে কি করবে, মানে অর্ধেক পোড়া হয়েছে, বৃষ্টি নেমে গেল, তাকে সেই কোনো রকমে মানে আধ পোড়া অবস্থায় তাকে নদীতে জলে ফেলে দেওয়া হলো। তো সেইটা দেখে আমার একদিন মনে হলো যে না, কালীপুরে একটা শ্মশান করা দরকার। করে কালীপুরে আমি একটা মানে খুব উন্নত মানের শ্মশান করেছি, যেটা আমি গর্ব করে বলছি ওয়েস্ট বেঙ্গলে খুব কমই আছে, এবং 2 বিঘে জায়গার উপরে করা আছে, তার সঙ্গে কালী মন্দির আছে এবং প্রচুর নিম গাছ লাগানো আছে। তা আমিও সেটা স্বপনবাবুকে বলেছি যে, এবং তার পাশে অনেকটাই খালি জায়গা আছে, ওনারা ইলেকট্রিক চুল্লি আরামবাগে করবেন বলে মনস্থির করেছেন। তো আমি ওনাকে বলেছিলাম যে যদি কালীপুরে ইলেকট্রিক চুল্লিটা করেন, কারণ শ্মশানটা অলরেডি নদীর ধারে, যেটা সবচেয়ে বড় কথা যে বর্জ্য পদার্থগুলো পড়বে সেটা মানে নদীতে পড়া একদমই খুবই সহজ ব্যাপার, যেটা উপযুক্ত পরিবেশ কালীপুরে শ্মশান করার মতন। এবং আমি চেয়েছিলাম ওইটা যদি হয় আমাদের কালীপুরের কিছু ছেলের চাকরি হবে, এটা আমার একটা মনের মধ্যে আশা ছিল। তা দেখলাম ওনারা প্রজেক্টটাকে আরামবাগে করার চেষ্টা করছেন, জানি না ওনারা নিশ্চয়ই কিছু ভালো ভেবেছেন, সেই জন্যই হয়তো করছেন। তারপরে কালীপুরে আমাদের মুসলিম ভাইদেরও কোনো রকম কবর দেওয়ার জায়গা ছিল না, তো দেখলাম একটা কবরস্থান করা দরকার। তো আমাদের জায়গা ছিল, আমি মাকে বলে সেই জায়গাটা কবরস্থান করা হয়েছে। ওটা মুসলিম ভাইদের আমাদের খুবই উপকার হচ্ছে, ওনারা ওইখানেই সবাই কবর দেন। এবং ওরই সাথে সাথে একটা প্রাইমারি স্কুল কালীপুরের খুবই
মানে ভগ্ন দশা ছিল, সেটাকে করার ব্যাপারে উৎসাহী হয়ে জায়গা ফায়গা কিনে সেটাকে একটুখানি 5 জনকে নিয়ে একটা ভালো রকমই করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, তার সঙ্গে মুসলিমদেরকে একটা উর্দু স্কুল আমি করে দিয়েছি নিজে তত্ত্বাবধানে। কালীপুরে রথ হয়, যেটা কালীপুরে কোনোদিন হতো না। আর একটা জিনিস হচ্ছে, রামকৃষ্ণ একটা আশ্রম করেছি, যেখান থেকে আমি সাধারণত সমাজসেবামূলক কাজটা চালু করি। এবং ওই দিনে 10,000-এর মতন প্রায় লোক আমার প্রসাদ পান, ওটা আমি নিজের থেকে বহন করে করি। এবং দুর্গাপুজোর সময় একটা কাপড়ের দানের ব্যবস্থা করি। এবছর সেটা আমি মশারির মাধ্যমে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের যেদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আমি ওইটা সেই দিনে প্রথম 12 নম্বর ওয়ার্ডে দিয়েছিলাম, দ্বিতীয় দিন আমাদের কালীপুরের মেলাতে দিয়েছিলাম। আর একটা জিনিস আমার যেটা সবচেয়ে বক্তব্য, আমি সবার কাছেই বলবো, আমি কালীপুর স্কুল স্বামীজি হাই স্কুলের একজন সদস্য। আমার যেটা খারাপ লাগে, আমাদের কালীপুরের যে নেতাজি মহাবিদ্যালয় আছে, আমি কালীপুরেই বলবো, কারণ কালীপুরেই সেটা স্থাপিত। কারণ অনেকে আরামবাগ কলেজ তার নাম, কিন্তু যেহেতু কালীপুরে আছে আমি কালীপুরেই বলবো। কালীপুরের নেতাজি কলেজ আজকে আমাদের গর্ব। আজকে মাননীয় আমাদের প্রিন্সিপাল সাহেব অসীম দে মহাশয় যেভাবে কলেজটাকে তৈরি করেছেন, আমার মনে হয় ওই রকম কলেজ সারা পশ্চিমবঙ্গে একটা আছে কিনা আমার সেটা মনে হয়। এবং কালীপুরের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়, সেটাও আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়তো 1 নম্বর স্থান পাওয়া উচিত। সেটাও আমি নিজে হাতে করেই খানিকটা তৈরি করেছি। এবং সবচেয়ে দুঃখ লাগে কালীপুর স্বামীজি হাই স্কুল, যেটা দেখলে আপনার চোখে জল বেরোবে। স্কুলটার অবস্থা খুবই দৈন্য দশা, একটা বাথরুম পায়খানা নেই, একটা মানে ঘরটার ছাত্ররা মনে হবে যে কোনদিন চাপা পড়ে মারা না গেলে হয়। তাই আমি আজকে এই অনুষ্ঠানে এসে এই কথাটা বলার সুযোগ করে নিচ্ছি, যেহেতু যদি আমাদের মাননীয় এমপি বা আমাদের এমএলএ সাহেব বা আমাদের চেয়ারম্যান সাহেব, দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি এই স্কুলটার দিকে একটু নজর দেন, তাহলে আপনাদের কাছে আমরা কালীপুরবাসী হয়ে চিরকৃতজ্ঞ থাকবো। এইটুকু আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। স্কুলটা খুবই অবস্থা খারাপ, যেখানে একটা প্রাইমারি স্কুল, একটা কলেজ, যেখানে একটা মানব সমাজের মানে দর্শনীয় স্থান বলা চলে, কালীপুর কলেজকে দর্শনীয় স্থান আমি মনে করি। ওই যেভাবে আজ কলেজ দাঁড়িয়ে আছে, কালীপুর স্বামীজি হাই স্কুল, এর মানে অবস্থাটা কি? অবস্থাটা বলতে আপনি কি করতে চাইছেন? আমি চাইছি স্কুলটার ডেভেলপমেন্ট, স্কুলটাকে সাজিয়ে গুছিয়ে, এবং সবচেয়ে বড় কথা, একটা বাথরুম পায়খানা ভালো পর্যন্ত ওখানে ব্যবস্থা নেই। মানে স্কুলটাকে একটা স্কুলের মতন যাতে তৈরি হয়, এটা আমি সবার কাছে অনুরোধ করব। আচ্ছা, তা আপনি যে সমাজ সেবা বলছেন, তা মানুষের পাশে কিভাবে থাকেন আর কিভাবে থাকেন? মানুষের পাশে থাকার মধ্যে এবারে ধরুন কেউ তার মেয়ের বিয়ে দিতে পারছে না, বা কারো রক্তর দরকার, বা কেউ ওষুধ কিনতে পারছে না, কেউ বই কিনতে পারছে না কোনো ছেলে, সেইগুলো আমি দেখভাল করি। আচ্ছা আচ্ছা। না, কেউ যদি এখন মেয়ে কিভাবে এসে আপনাকে বললো যে মেয়ের বিয়ে দিতে হবে, বা আমার ছেলে পড়াশোনা করতে হবে, বা মিথ্যা যেভাবে হোক আপনাকে প্রভাবিত করে আপনার কাছ থেকে নিয়ে চলে গেল, সেটা আপনি কি মানে কিভাবে? কারণ আমি মনে করি কালীপুরে আমার যেটা মনে হয়, ওইভাবে কেউ আমার সঙ্গে প্রতারণা করবে এটা আমি কখনোই ভাবিনি। কারণ কালীপুরের মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসেন, যথেষ্ট সম্মান করেন, এটা আমার কাছে একটা বিরাট গর্ব। সবাই তো সমান নয়, সবাই ভালো লোকও আছে, কিন্তু ভালো লোক আমার সঙ্গে আমি মনে করি এইভাবে কেউ করবে বলে মনে করে না। হঠাৎ করে আপনি এই ধরনের কাজে এলেন কেন? আমি এলাম মানে আমার বাবার পরিচয় না মায়ের পরিচয় না কি জন্য? আমার মা আমি দেখেছি লুকিয়ে লুকিয়ে কোনো হয়তো বাড়িতে আগে দেখতাম যে হয়তো কেউ বিয়ে দিতে পারছে না, বা কেউ কোনো অসুস্থ হয়ে পড়েছেন, মা দেখতাম মানে টাকা তাদেরকে দিতেন। তখন আমার মনে হতো মায়ের তো কোনো রোজগার নেই, 10 টাকা 20 টাকা কি 100 টাকা তাকে দিচ্ছে, একে যদি আরো একটু টাকা দিই তাহলে হয়তো আরো ভালোভাবে করতে পারবে। ওইটা দেখে আমার খানিকটা অনুপ্রেরণা হয়েছে। তা আমরা আশা করব যে আপনি যতদিন এই সুন্দর পৃথিবীতে থাকবেন, ততদিন মানুষের পাশে থাকবেন, এবং মানুষ আপনার উপর ভরসা রাখছে, আপনার উপর ভরসা করে। আমরাও ভরসা করছি যে অচিন্ত্য কুণ্ডু, হরিমোহন কুণ্ডুর পরিচয় থাকবেন, কিন্তু পরবর্তী জেনারেশন মানুষ, আমাদের পরবর্তী জেনারেশনের মানুষ, যারা এখনকার ছাত্রছাত্রী বা তরুণ তরুণী, তারা যেন অচিন্ত্য কুণ্ডুকে সেইভাবেই দেখতে অভ্যস্ত হয়, সেইভাবেই তারা যেন থাকে। আমরা ফিরবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন নিঃস্বাদ দিন। আমাদের পরের প্রশ্ন আসবে সেই ব্যবসায়
কিভাবে আপনি ব্যবসায় মানে উন্নতি করেছেন, ব্যবসায় কালো টাকা আপনারা কতটা প্রভাব বিস্তার করেছে, এই নিয়ে এই প্রশ্নে আমরা আসবো। সঙ্গে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমাদের রবিবারে যে বিশেষ প্রোগ্রাম সোজা কথা অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী এবং স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক তথা হরিমোহন কুণ্ডুর সুযোগ্য পুত্র অচিন্ত্য কুণ্ডু। আমরা আসবো সেই প্রশ্নে। তার আগে একটা প্রশ্ন করব যে আপনার বাবা, আপনি তো সমাজসেবা করছেন, কিন্তু আপনার বাবা কিভাবে সমাজে এত নাম করেছেন? আমার বাবা ডক্টর হরিমোহন কুণ্ডু আজ থেকে ধরুন 50 বছর কি 60 বছর আগেকার কথা বলছি। তখন আরামবাগে আমি মনে করি মানে বাবা হচ্ছে সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজে যারা ছিলেন তাদের পরে বাবা যখন আসেন তখন আমি দেখেছি বাবা সাইকেল নিয়ে দূর দূরান্তে ঢাকায় যেতেন চিকিৎসা করতেন, এবং বাবা সব রকম চিকিৎসাই বাবা করতেন। আর আমার যেটা সবচেয়ে মনে হয়েছে, আরামবাগে যদি আধুনিক চিকিৎসার কোনো ব্যবস্থা হয়ে থাকে সেটার আমি আমার বাবার নামটাই বলবো, এবং সেটা নিয়ে আমি গর্ব অনুভব করি। কারণ আমার বাবা এক্স-রে প্যাথোলজি, যেটা তখনকার দিনে মানে আজ থেকে 60 বছর আগে যেটা আধুনিক চিকিৎসা, সেটা আমার বাবাই আরামবাগে করেছে। এবং সেই চিকিৎসার বলে আমি দেখেছি তখন আশেপাশে কোথাও এক্স-রে ক্লিনিক ছিল না বা প্যাথোলজি ছিল না। ঘাটাল, আপনার চন্দ্রকোনা, এদিকে তারকেশ্বর, হরিপাল থেকে পর্যন্ত বাবার কাছে পেশেন্ট আসতো এবং তারা উপকৃত হতো। মানে পাশ্চাত্য চিকিৎসার স্রষ্টা। এবং বাবা তখনকার দিনে মানে কি বলবো, লোকের যে তখন গাইনির যে ডাক্তার সেসব সিস্টেম, তখন কিন্তু বাবাই তখন দেখেছি মানুষের প্রসব এগুলো সব বাবাই করাতেন। এবং বাবা শুধু এই ছিলেন না, আমি দেখেছি বাবা কালীপুর নেতাজি কলেজের প্রেসিডেন্ট ছিলেন অনেকদিন, এবং বাবা গার্লস স্কুলের বহুদিন প্রেসিডেন্ট ছিলেন, এবং আরামবাগ থানারও বাবা প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু আমার একটা দুঃখ লাগে যে যেহেতু বাবা একটা আধুনিক চিকিৎসা আরামবাগে প্রথম প্রবর্তন করেছেন, সেই অনুপাতে কিন্তু বাবা আরামবাগ থেকে সেরকম সম্মান বাবা পাননি। না বাবা, আমরা বলবো যে উনি প্রণম্য ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, আমরা সেটা বলবো, মানুষ নিশ্চয়ই বলবেন, হয়তো মানুষ বলার মাধ্যম পান না, কিন্তু তার প্রতি যে শ্রদ্ধা, তার প্রতি যে সম্মান নিশ্চয়ই থাকবে এবং মানুষের আছে, এবং সেটা প্রমাণ। কারণ আবার প্রমাণ পাচ্ছি কি তার যে নেক্সট যে জেনারেশন, আপনি অচিন্ত্য কুণ্ডু, তিনি তো সেই বাবার সেই গুণটা নিয়ে মানুষের কাছে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তো এটাই তো যথেষ্ট, এটাই তো আপনি যথেষ্ট। মানে আমরা চাইছি যে আপনি এই কাজের মধ্যে মানুষের পাশে থাকেন, আপনার এইটাই গুণ। মানুষ নিশ্চয়ই, আমি যতদিন বাঁচবো আমি করব। আমি মনে করি আমি কোনো রকম মানে নেশাগ্রস্ত কোনো দ্রব্য আমি ব্যবহার করি না। আমি জানি সেটা যদি মানুষ করে তাতে মানুষ অনেক টাকা বাজে নষ্ট করে। এইটা আমি মনে করি ওই টাকাটা যদি আমি গরিব মানুষের পেছনে লাগাতে পারি, আমার তাতে অনেক কাজ আছে। একটু অন্য প্রসঙ্গে আসি। আপনার ব্যবসা হিসাবে এই যে কালো টাকা করছে, এই কালো টাকাকে সাদা করতে আপনার ব্যবসায় কি কোনো প্রভাব পড়েছে? আমাদের ব্যবসার প্রভাব কিছু পড়েনি, কারণ আমাদের কাছে লোক, ধরুন আমি যার কাছে ধান কিনেছি তাকে তো আমি পয়সা দিয়েছি, আমি যার কাছে পেয়েছি তার কাছ থেকে টাকা নিয়েছি, এখানেই আমার মোটামুটি ঠিক হয়ে গেছে। না বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে সরকারকে কর ফাঁকি দিয়ে সেই কালো টাকা জমিয়ে সেই কালো টাকার একাংশ সমাজসেবার মধ্যে ফেলা, এই অভিযোগ কত সত্য? শুনুন, যারা ফাঁকি দেবে তারা ঠিকই ফাঁকি দেবে, কিন্তু যারা দেবা তারা ঠিকই সমাজসেবায় কাজে লাগাবে। এইটার সঙ্গে এর কোনো প্রভাব আছে বলে আমি মনে করি না। মানে বিভিন্ন সময় তো অভিযোগ ওঠে, আপনি নিশ্চয়ই জানেন। নিশ্চয়ই ওঠে যে এই যে এত টাকা এক প্রকার দানই বলতে গেলে, এটা আসছে কোথা থেকে? উনি কি সব ক্ষতি করে দিচ্ছেন? নিশ্চয়ই ক্ষতি করে নয়, এটা আপনি একটু ভালো করে বুঝুন। মানে এখন ঘটনা হচ্ছে যারা ব্যবসা করে, যারা ব্যবসা করে তারা ব্যবসায় লাভ করে,
আবার যারা ঠিক মতন ব্যবসা করে না তাদের ব্যবসায় লোকসান হয়। ব্যবসায় যারা লাভ করে তাহলে তো সবাই অনেক অনেক কালো টাকা অনেকেই ইনকাম করে, কিন্তু তারা কি তাহলে তাহলে যারা ইনকাম অনেক করে তারা তো অনেক টাকাই দান করতে পারে। কজন মানুষ তাদের ইনকামের টাকাটা দান করেন? মানে মূলত এইটা একটা দিক একটা দেখতে হবে। হ্যাঁ, মূলত কালো টাকা বলতে কি, আপনি আপনার ধান বিক্রি করছেন, টাকা পাচ্ছেন, কিন্তু কালো টাকাটা হচ্ছে কি করে না, সরকারকে যখন কর ফাঁকি দিচ্ছেন সেই টাকাটাকে আপনাকে সাদা করতে হচ্ছে, আপনাকে পদ্ধতি অবলম্বন করতে হয়, এবং সেই বিশেষ পদ্ধতি অবলম্বন করে আপনার কালো টাকাটা বাহার হচ্ছে। সেই তার থেকে যে 1 অফ সেই কালো টাকা আপনি যদি সমাজে দেন, সেটা কিন্তু দান হিসেবে গ্রহণ হচ্ছে না। এই বিষয়টা আপনি অন্তত পরবর্তী বা ব্যবসাদের ক্ষেত্রে আপনি যদি বলেন যে যাতে যারা সত্যি মনের দিক দিয়ে মানুষের পাশে থাকে, এটি যদি আপনি একটা কথা হচ্ছে আমাদেরকে ধরুন আমাদের যে খাতা আছে, আমরা যে খাতা করি ব্যবসায়িক, সেই ব্যবসায়িক যে খাতা সেটা আমাদের ইনকাম ট্যাক্সে দেখাতে হয়। এবারে ইনকাম ট্যাক্স তারা তাদের অফিসাররা নির্ধারণ করেন যে আমি যে ব্যবসা করেছি তার ধরুন আপনাকে আমার এই টাকা আপনাকে কর হিসেবে দিতে হবে। অতএব সেই টাকাটা যদি আমি তাদেরকে দিয়ে দিই তাহলে তো আমার আর কোনো ব্যাপারটা থাকছে না ব্যাপার। অতএব ইনকাম ট্যাক্স যা পড়ে সেটা আমাকে দিতে হয়, আমি সেটা দিই সরকারকে, আমার কর আমি সমস্ত বুঝিয়ে দিই। সেই দিক দিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই। কারণ আমরা তো জানি বা অনেকেই মানে সত্যি তারা দান ধান করেন, হ্যাঁ, এবং মানুষের পাশে থাকেন। আবার অনেকে দেখা যাবে যে সত্যি তার কারোটাকে সাদা করার প্রচেষ্টা করার জন্য ইচ্ছাকৃতভাবে একটা লোক দেখান্তি, মুখ দেখানোর সমাজসেবা, এইটা যেন না হয় আমরা আশা করব। আপনারা মানুষের পাশে থাকবেন, নিশ্চয়ই থাকবেন। আপনারা ব্যবসায়ী, আপনারা সমাজে উচ্চবিত্ত মানুষ, এবং সেই উচ্চবিত্ত মানুষের সম্মান নিয়ে আপনারা যাতে পাশে থাকেন সেটা তো আমরা চেষ্টা করবি। আমরা পরের প্রশ্ন আসছি যে আরামবাগ শহরে এই যে উন্নয়ন, 19টা ওয়ার্ড, আগে 18টা ছিল, এখন 19টা, একটু পলিটিক্যাল যেতেই হচ্ছে, কারণ বামফ্রন্টের আমলেও আপনারা ব্যবসা করেছেন, আবার তৃণমূলের আমলেও ব্যবসা করছেন, কিন্তু শহরের যে বস্তিদের পাশে কি সত্যিই কোনো সরকার আছে বা ছিল? তাদের সেই মানে কেন তাদের আপনাদের মতো মানুষকে তাদের পাশে কেন বারবার থাকতে হচ্ছে, এটা যদি আপনি কেন? আগে ধরুন আমরা আগে ব্যবসা করেছি, আমাদেরকে প্রচুর টাকা চাঁদা দিতে হতো। এখন কিন্তু তৃণমূল সরকার আসছে, আমাদের কিন্তু চাঁদা জিনিসটা আমাদের কাছ থেকে কিন্তু উঠে গেছে। নাহলে আগে যে কোনো জিনিস হলেই আগে চাঁদা, আগে বিল এসে হাজির হয়ে গেল, কিন্তু এখন কিন্তু সেই চাঁদার ব্যাপারটা নেই। আর উন্নয়ন যদি বলেন, উন্নয়ন কিন্তু আগের চেয়ে এখন ভালো হচ্ছে। আমাদের চেয়ারম্যান সাহেব বা ভাইস চেয়ারম্যান সাহেব যেভাবে, সবচেয়ে বড় কথা ওনারা কথা বলেন, আপনি হয়তো জানেন না, আমি বলছি, আপনি রাত্রি 12টার সময় স্বপন নন্দীকে কি রাজেশ চৌধুরীকে ফোন করবেন, ওনারা ফোন ধরবে আপনার। আর ওনারা যেভাবে সহযোগিতা মানুষ, আজকে ধরুন যে আমাদের মিউনিসিপ্যালিটি অফিসে আমাদের স্বপন নন্দী মহাশয় যে জনতা দরবার করেন, ওইটা তো আগে ছিল না। আর আগে মানে উনি যে মানুষের কথাগুলো শোনেন, এবং উনি তো নিজে ফিল্ডে ঘোরেন। আমি একদিন রাত্রেবেলা দেখছি 11টার সময় কালীপুরে উনি ঘুরছেন কিনা, এখানে মার্কেটটা করলে ভালো হবে, এইটাই হবে। রাজেশ চৌধুরীও ভালো কাজ করছেন। এবং সবচেয়ে বড় কথা বলুন, আগের যে মেলা হতো বা আজকে আপনি দেখেছেন কিনা জানি না, কালীপুর ব্রিজটার পাশে একটা বিরাট জায়গা উনি বার করেছেন, ওটা তো আগে ময়লা ফেলে নষ্ট করা হচ্ছিল। তাহলে ওনার তো চিন্তা ভাবনা, ধরুন নোংরা থেকে ভালো, এই যে একটা চিন্তাটা তো ওনার অনেক উঁচু, তাহলে উনি তো অনেক উঁচু মন নিয়ে চলছেন। তার সঙ্গে আমি আমাদের কালীপুরের ব্যাপারগুলো দেখি, কালীপুরে আগে তো এখন যারা আছে, ধরুন আমাদের কৃষ্ণ বলে যে কমিশনার আছে, তার সঙ্গে শফিক বা আমাদের আলাউদ্দিন বলে দুজন, বা আরো ওর সঙ্গে আরো 4-5টা ছেলে, ওরা দিনরাত ঘুরছে, মানুষের ঘরে ঘরে ঘুরছে, দেখছি কার টিন ভেঙে গেছে, ওরা হয়তো মিউনিসিপ্যালিটি অফিস থেকে জোগাড় করতে পারছে না, সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসছে। এই ধরুন এইবারে বন্যায় আমাকে শফিক আর আলাউদ্দিন চাচাই বলি আমি ওকে, ওরা দুজনে, এবং এইদিকে 18 নম্বর ওয়ার্ডে শম্ভু এবং আশিস আর হিরণ বলে আছে, হিরণের ছেলে। আচ্ছা, ওরা আমাকে রাত্রেবেলা ফোন করেছে 4টে বাজছে, যে অচিন্তদা তুমি কোথায়? আমি বাড়িতে। তুমি তাড়াতাড়ি বেরো, আমাদেরকে এখানে নৌকো আমরা রেডি করেছি, তুমি চিঁড়ের ব্যবস্থা করো, বাচ্চা ছেলেগুলো খেতে পারছে না। তো তখন আমি ওদের বেরিয়ে দোকান খুলিয়ে চিঁড়ে, গুড়, বিস্কুট, দুধ নিয়ে ওদের সঙ্গে বেরোলো। ওরা কিন্তু লোকের ঘরে ঘরে তাদেরকে সব দিল। এই যে জিনিসটা, এটা কিন্তু আগে ছিল না। কখন সেই চেয়ারম্যান সাহেব দুটি দেবেন তখন দেবেন। স্বপন নন্দী নিজে এতটা, রাজেশ চৌধুরী এতটা জল পেরিয়ে লোকের ঘরে ঘুরছে, কি দরকার তাদের?
তপন দাশগুপ্ত একদিন এলেন, উনি একজন বন্যায় ভেসে গেলেন, তাকে যে নিজের পকেট থেকে 10,000 টাকা দিয়ে এলেন। এই যে জিনিসগুলো, এই যে গরিব মানুষের পাশে থাকা, এটা আমি মনে করি আরামবাগ পৌরসভা এবং আমাদের বিধায়ক সাহেব যথেষ্টভাবে উনি সবার মানুষ। এবং সবচেয়ে বড় কথা, আপনি একটা পতাকা তুলুন। আমি সামান্য কালীপুরে একটা রথ করি, স্বপনবাবুকে ফোন করুন, দাদা এই রথটা আপনাকে একবার এসে দড়িটা টেনে দিয়ে, কোনো নির্দ্বিধায় এসে উনি টেনে দিয়ে চলে যাচ্ছেন। মানে কোন রকম যে একটা গর্ব যে হ্যাঁ আমি চেয়ারম্যান, আমার একটা বিরাট আমরা সেই সব কিন্তু ওনাদের মধ্যে নেই। আচ্ছা, আমরা আসছি, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, আমরা আসবো। নেক্সট যে প্রশ্ন আমরা করব যে সত্যি আরামবাগের উন্নয়ন নিয়ে আপনারা খুশি, এবং এই উন্নয়ন কি সত্যি হয়েছে বা কতটা হয়েছে, বা আরও কি কি আছে, আপনাদের সাজেশন কি কি আছে, সেগুলো নিয়ে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সময়। সঙ্গে থাকুন নিউজ 7 দিন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আমাদের রবিবারের বিশেষ প্রোগ্রাম সোজা কথা। আমরা আজকে পেয়েছি আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক অচিন্ত্য কুণ্ডু। উনি মূল্যবান সময় দিয়ে আমাদের চ্যানেলে এসেছেন। তা আমরা যে আলোচনায় ছিলাম যে আরামবাগকে উন্নয়ন নিয়ে ওনারা বলছেন ঠিক আছে উন্নয়ন ভালো হয়েছে, কিন্তু সত্যিই তার যদি উন্নয়ন ভালোই হয় তাহলে কালীপুরে মতন জায়গায়, রাজ্য সড়কের মতন জায়গায় বর্ষাকালে পুরোপুরি বন্যায় একদম ভেসে গেল, বহু মানুষের ক্ষতি হলো, মারাও গেছে একজন। তাহলে আপনি কি বলছেন এটা? এটা তো বন্যাটা তো আর কেউ করে দেয়নি, ওটা অটোমেটিক্যালি হয়েছে, বৃষ্টি হয়েছিল বা হয়েছিল। কিন্তু বন্যার পর যে কাজ, যে ঘর বাড়িগুলো পড়ে গেছিল, সেই ঘর বাড়িগুলো তো হচ্ছে। সরকার আমাদের মিউনিসিপ্যালিটি থেকে সবাইকে দেখছি পাকার ঘর করে দিচ্ছে। তো সবাইকে তো আর একদিনে করে দিতে পারবে না, আস্তে আস্তে 10টা 12টা 14টা করে হচ্ছে। হ্যাঁ, সেইগুলো তো ঠিকই আছে। ওইভাবে যদি ওনারা পরপর করেন, আমার মনে হয় মমতা সরকার এখনো অনেকদিন থাকবেন এবং দিদি থাকুন, এটাও আমরা চাই। আপনাদের রাজনৈতিক কোনো চাপ আছে? না। বিভিন্ন সময়, ধরুন নির্বাচনের সময়, হ্যাঁ, নির্বাচনের সময় তো ব্যবসাদের কাছে চাপ থাকেই, নাকি তাদের সেই চাপকে আপনারা অস্বীকার করে তুষ্ট করার জন্য এইসব কথা বলছেন? না, একদম না, একদম না। সবচেয়ে বড় কথা, দিদি বলে দিয়েছেন কারো কাছে 5 পয়সা চাঁদা নেবে না। এনারাও আমাদের কাছে কোনোদিন 5 পয়সা চাঁদা নেয় না। এটা আমি গর্ব করে মানে করেই বলছি। এইভাবে যদি চলে আমাদের তো কোনো অসুবিধা নেই। ব্যবসায়ীদের আজকে দিদি তো আমাদের ব্যবসাদারদের পাশে। ধরুন আপনি বলছেন আজকে কালো টাকা সাদা টাকা, ব্যবসা মানে কালো টাকা সাদা টাকা, কিন্তু কালো টাকা মিনস যে সবটাই কালো টাকা তা নয়, কিন্তু সাদা টাকাটাই সবটাই বেশি, এটা আমি আপনাকে বলছি। হ্যাঁ, সাদা টাকাটা সবটা বেশি, এটা মানছি, কিন্তু মানে এই যে কালো টাকার প্রসঙ্গ, নিশ্চয়ই কালো টাকার পাহাড় হয়েছিল বলেই এমন একটা বিশেষ মানে পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা আপনারা বলছেন যে না, এটা ব্যবসাদের ক্ষেত্রে অসুবিধা হয়েছে। যাই হোক, আপনি বলুন যে আরামবাগের মতো জায়গায় যে যদি কোনো শিল্প এখানে আসে, তারা কি করতে পারবে? শিল্প 100 বার করতে পারবে। শিল্প না আসার কিছু কারণে, তবে আরামবাগ হচ্ছে কৃষিভিত্তিক এলাকা। এলে কৃষিভিত্তিক শিল্প যেমন রাইস মিল, স্টোর, এগুলোই বেশি হচ্ছে, বা রাইস অয়েল জাতীয় ব্যবসা। যদি নতুন কিছু ব্যবসা আসে, আমার মনে হয় না এখানে কোনো অসুবিধা হবে না। আমরা চাইছেন? আমরা চাইছি আসুক। এখন রাইস মিলের যে ক্ষেত্রে যে সরকার যে নির্ধারিত কিছু কিছু দাম নির্ধারিত করেছে ধান কেনা নিয়ে, এই বিষয়ে আপনাদের কতটা সমস্যা দেখা দেয়? সমস্যা মানে এই মোদী সরকারের জন্য এই সমস্যাটা এসে গেল। কারণ উনি তো কেন্দ্রে বসে আছেন, উনি তো আমাদের রাজ্যকে টাকা দিচ্ছেন না। রাজ্যকে টাকা না দিলে রাজ্য ধান কিনবে কোত্থেকে? ধান না কিনলে তো ধান কিনে সেই ধান থেকে চাল হবে, চাল হয়ে সেই চাল রেশনে আসবে, রেশন থেকে সেই চাল রেশনে গরিব মানুষরা পাবেন। কিন্তু সব জিনিসটাই যেন সব উলট পালট হয়ে গেল। তবুও ধান কেনা আরম্ভ হয়েছে, ভালোই ধান কেনা হচ্ছে। অভাবী চাষিরা ধান বিক্রি করছেন, ধান দাম ওনারাও ভালো পাচ্ছেন।
মানে কোনো দিক থেকে কোনো অসুবিধা হচ্ছে না। তবে টাকা পয়সার ব্যাপারে একটু যদি কেন্দ্র সাহায্য করেন রাজ্যের তাতে সুবিধা হয়। আপনার তো বাড়ি কালীপুরে, তো কালীপুরের বিষয়ে যদি আপনার কিছু থাকে, মানে আপনি কিভাবে থাকবেন, আবার সেই ফিরে আসছি আপনার সেই সমস্যার মধ্যে দিয়ে, যে আপনি কালীপুরকে কিভাবে দেখবেন? কালীপুরকে আমি নিজের ছেলের মতন দেখব। কালীপুরের কোনো মানুষের যদি কোনো অসুবিধা হয় বা কোনো ইয়ে হয়, হ্যাঁ, সেইগুলো আমি নিশ্চয়ই নিজের বুকের করে তুলে নেওয়ার মতন করে আমি তুলে নেব। হ্যাঁ, আমার একটা এরপর প্ল্যান আছে যে 5-7টা গরিব মানুষের মেয়েকে একসঙ্গে বিয়ে দেবো, সেটা আমি গণবিবাহ, সেটা আমার একটা ইচ্ছা আছে, সেটা আমার পরের প্ল্যান আছে। আমি আশা করব সেটা করব। এবং কালীপুর স্কুলে একটা আমি লাইব্রেরি করেছি, 5 থেকে 12 পর্যন্ত গরিবদের ছেলেদের পড়ার ব্যবস্থা আছে, ওইটাকে আমি এখনো উদ্বোধন করতে পারিনি। মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় উনি আসবেন বলেছিলেন। স্বপন দাশগুপ্ত, আমাদের স্বপনদা বা রাজেশ চৌধুরী, ওনাদের সময়ের অভাবেই মেলাগুলো হলো বলে হয়নি। ওনারা বলেছেন একটা সময় করে ওটা করে দেবেন। ওই লাইব্রেরিটা হলে আমার কালীপুর স্বামীজি হাই স্কুলের কোনো ছেলেকে বই কিনতে হবে না, গরিবের ছেলেরা বিনা পয়সা বা যে কোনো ছেলেই মানে 5 থেকে 12 পর্যন্ত বা কোনো যদি জয়েন্টেড বসে তার সমস্ত বই রাখা আছে, সেটা করতে পারবে। ওইটা আমার উদ্বোধন হতে আমরা একদম মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার শেষ প্রশ্ন, যে আপনি যেমন মানুষের পাশে আসেন, আমার মনে হয় আগামী ভবিষ্যৎ যারা কারিগর, যে সমস্ত ছাত্রছাত্রী মেধাবী অথচ দুস্থ, তাদের হয়তো পাশে থাকলে দেখা যাবে হয়তো তারাই একদিন আমাদের দেশের গর্ব হয়ে আসছে। এটা আমরা আপনার কাছে আশা করব। আপনি কিভাবে এটা ভাবছেন, আপনার ভবিষ্যৎ? আমার ভাবা বলতে আমি কালীপুরের যারা কালীপুরে নয়, মানে আচ্ছা, আমি আমার স্ত্রীর কথা বলছি। আমার স্ত্রী ময়াল স্কুলের ম্যাডাম। আচ্ছা, তো উনি ওই স্কুলেরই অনেক গরিব ছাত্রছাত্রীকে বই কিনে দেন এবং MA পড়ছে এমন 2-4 জনকে উনি পড়ান, এবং সেটা আমি ওনাকে সাহায্য করি। এবং সবচেয়ে গর্বের বিষয়, একটা গরিবের ছেলে তাকে ডাক্তারি পড়াচ্ছে, ও এখন MD পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ওর ময়ালেই বাড়ি। এই উদ্যোগটা খুবই ভালো, কারণ সত্যি। এবং বিটি পড়ছে, এরকম 4-5টি ছেলে মেয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, ওর নাম ডক্টর তৃপ্তি কুন্ডু, ও ময়াল স্কুলের ম্যাডাম আর কি। আমরা চাইছি যে আপনাদের মতন মানুষ সমাজে উঠে আসুন, এবং যারা নিঃস্বার্থভাবে সমাজে দলিত মানুষ, অবহেলিত মানুষ, দরিদ্র, অথচ আবার অনেক ছাত্রছাত্রী আছে যারা মেধাবী, শুধুমাত্র গাইড এবং অর্থনৈতিক পজিশনের জন্য, অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড স্ট্রং না থাকার জন্য তারা সমাজে হারিয়ে যায়। আমরা চাইবো আপনারা তাদের পাশে থাকুন, এইভাবেই থাকুন। আপনাদের মানুষ মনে রাখবে, হৃদয়ে গেঁথে রাখবে। আজ সোজা কথা অনুষ্ঠান এই পর্যন্তই। সোজা কথা দেখুন প্রতি রবিবার আমাদের নিউজের পর। দেখতে থাকুন নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর। নমস্কার। নমস্কার।